আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে। মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক, সমান আকারের একই প্রকার বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখা হতো। মানে আমরা যেমন এখন তোমার মনে করো তোমার কাছে 3টা আপেল আছে। এখন তোমার কাছে যে 3টাই আপেল আছে, এজন্য আমরা আগেকার মানুষ এটা ব্যবহার করতো 3টা কাঠি দিয়ে। 3টা কাঠি অথবা একটা কাঠি দিয়ে মাটিতে 3টা দাগ দিত, অথবা পাথরে 3টা দাগ দিত। এভাবে করে বুঝতো যে তার কাছে 3টা কাঠি আছে, 3টা আপেল আছে। এরপরে আছে, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে গণনার জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখানকার ব্যবহৃত সংখ্যা ও প্রতীকের। মানে তোমার কাছে 3টা কাঠি আছে, সেটা তুমি 3টা আপেল আছে, সেটা তুমি সহজে দাগ কেটে বুঝতে পারবা। কিন্তু মনে করো তোমার কাছে 100টা আপেল আছে, তাহলে সেটা তোমার দাগ কাটতে অনেকটা জায়গা লাগবে না, আবার গুলিয়ে যাবে না। এজন্য একটা সংখ্যা ওরা নির্ধারণ করে, একটা প্রতীক নির্ধারণ করে, যাতে সেই প্রতীক দিয়ে বোঝা যায় যে তোমার কাছে 100টা। ওই একটা প্রতীক দিয়ে বোঝা যাবে যে তোমার কাছে 100টা আপেল আছে। এখন আমরা এই প্রথম অধ্যায় থেকে আমরা যারা শিখব, প্রথম অধ্যায় যদি শেষ হয় তাহলে আমরা এই যে বিলিয়ন, মিলিয়ন, তারপর কত হাজার, এই সংখ্যাগুলো আমরা সহজেই বুঝতে পারবো। আবার কোনটা মৌলিক সংখ্যা, কোনটা যৌগিক সংখ্যা, সেগুলোও বুঝতে পারবো। আবার কেউ যদি বলে থাকে যে একটা সংখ্যা দিয়ে বলে তোমাকে যে এটা 4 দ্বারা বিভাজ্য হবে, এটা 4কে দিয়ে ভাগ করলে কি বিভাজ্য হবে, নাকি 5 দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে, সেটা আমরা বুঝতে পারবো। আবার আমরা যে এই যে যেমন 5 দিয়ে 5 6, 5 6 2 3, 3 6, এরকম সংখ্যাগুলোর লসাগু গসাগু সহজে নির্ণয় করতে পারি। কিন্তু দশমিকের যদি হয়, যেমন 3/5, 6/7, এই টাইপের দশমিকের দশমিক অথবা ভগ্নাংশ আকারে যেগুলো থাকে, সেগুলোর যদি গসাগু অথবা লসাগু নির্ণয় করতে পারে, সেটা আমরা করতে পারবো। তাহলে এখন চলো আমরা শুরু করা যায়। অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। অর্থাৎ এই 10টা প্রতীক হলো মূল প্রতীক। এই 10টা প্রতীক একসাথে মিলে অথবা আলাদাভাবে আমরা সংখ্যা প্রকাশ করতে পারি। এই প্রতীকগুলো কি কি? 1 2 3 4 5 6 7 8 9 0। এগুলোকে অঙ্ক বলা হয়। খেয়াল করো, 1 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ মানে ধরো 0 থেকে 9 পর্যন্ত। 10 কিন্তু নেই, 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় অঙ্ক। এগুলো আবার সংখ্যাও, মানে এগুলোকে তোমার অঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে, সংখ্যা হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু এগুলোকে অঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে, সংখ্যা হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু তোমার এগুলো দিয়ে যেগুলো তৈরি হবে, অর্থাৎ মনে করো এখানে 3 4 দুটো আছে না, দুটো অঙ্ক। এই দুটো অঙ্ক মিলে যে সংখ্যাটা গঠিত হবে, এই দুটো অঙ্ক মিলে যে সংখ্যাটা গঠিত হবে, মনে করো এই যে 3 আর এই 4, এটা আলাদা আলাদাভাবে হলে তোমার অঙ্ক। কিন্তু যদি একসাথে হয় তাহলে এটা একটা সংখ্যা, এটা কিন্তু অঙ্ক না। আবার এখানে আছে 0 ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। মানে এখানে 0 বাদে যা আছে সবই হলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে বলা হয় সংখ্যা, বা অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। 66টিকে 0 বলা হয়, মানে শূন্যের অন্য কোনো নাম নেই, এটাকে 0ই বলা হবে। সংখ্যাগুলির সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 ও 0। মানে এই প্রতীকগুলো, এগুলো তো একটা প্রতীক। এখন এই প্রতীকগুলোর এই হলো 1 2 3 4, আমরা যেটা বলে থাকি এটা হলো একটা মান, বা এইগুলো হলো নাম। এখন দেখো, 9 থেকে বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। মানে এই 9 পরে কি আমরা 8 9, এরপর কি পড়ি 10 পড়ি। আর 10 লিখতে কেমন কীভাবে লিখতে হয়? 10, এখানে দেখো 1 আছে 0 আছে, 2টা অঙ্ক মিলে 2টা অঙ্ক পাশাপাশি বসায়, তারপরে একটা সংখ্যা গঠিত হয়েছে। তাহলে এই যে দেখো, এই যে এটা প্রথম 10টা প্রতীককে কেন্দ্র, 10টা প্রতীক মিলে তারপরে এটা হয়েছে না, এই জন্য এটাকে বলা হবে অঙ্কপাতন। এই যে এখানে লেখা আছে, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অর্থাৎ 9 পরে, এখানে 9 পরে যাই আমরা লিখি না কেন, 10 11 12 13
34, 35 এই সমস্ত কিছুই অঙ্ক দিয়ে গঠিত হয়। অঙ্কগুলো পাশাপাশি বসায় তারপরে গঠিত হয়, এই জন্য এগুলোকে বলা হবে অঙ্কপাতন। অঙ্কপাতন 10টি প্রতীকী ব্যবহার করা হয়। এখানে কিন্তু অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়, মানে তোমার 10টি প্রতীক একসাথে ব্যবহার করা হবে না, এগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করা যেতে পারে অথবা একসাথেও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে তোমার অঙ্কের সংখ্যাটা বাড়বে। আর এখানে লেখা আছে 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এখানে 10 গুণোত্তর বললো কেন? 10 গুণোত্তর হলো, আচ্ছা এখানে আরেকটু করি। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা, মনে করো এখানে লেখা আছে 125। এখন এটা হলো 5 আছে এককের মান বা স্বকীয় মান। তাহলে এখন 5 এর মান 5, 2 এর স্থান অর্থাৎ দশকের স্থানে আছে 2, তাহলে এর মান হবে 2 গুণ 10, 5 গুণ 1 এককের স্থানে আছে। আর 1 এর মান হবে 1 গুণ 100 পড়ি না আমরা, এই জন্য। এখন খেয়াল করো, আমাদের এখানে লেখা ঠিক হয়নি। এখন খেয়াল করো, 5-এর থেকে এই 5, এখান থেকে 5-এর থেকে 2-এর অবস্থান 10 গুণ বেশি না? আবার 2-এর থেকে 1-এর অবস্থান 10 গুণ বেশি। আবার 5-এর থেকে 100-র অবস্থান 100 গুণ বেশি। তো এখানে 10 করে বাড়ছে না, 10 গুণ করে বাড়ছে, এই জন্য এটাকে বলা হয়েছে গুণোত্তর নীতি। এই জায়গাটাতেও সেই একই সংখ্যা একইভাবে দেখানো হয়েছে। এখানে 333, এখানে 333, 3-এর অবস্থান 3। এখানে দেখো যেমনই লেখা আছে, যেমন 333 সংখ্যাটি সর্বডান সবচেয়ে ডানের দিকের, অর্থাৎ এই দিকের সবচেয়ে ডান দিকের অঙ্কটা আছে 3, এর স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3-এর স্থানীয় মান 30 আর 300। এই যে 30 এর স্থানীয় মান 30 আর 300। তাহলে একই অঙ্কের স্থান পরিবর্তন হলে স্থানীয় মানের পরিবর্তন হয়। একই অঙ্ক বলতে এই 3 একটাই অঙ্ক বোঝাইছে, তো 3-এর স্থান পরিবর্তন হলেও তার মানের পরিবর্তন হয়ে যায়। তাই কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। অর্থাৎ এই যে এখানে যে তোমার 3 আছে, 3ই থাকবে, কিন্তু 3-এর সাথে যে গুণ হয়েছে, যেরকম এখানে প্রথম 3 ডান দিকে 3-এর সাথে 1 গুণ, বা দ্বিতীয় 3-এর সাথে 10 গুণ, তৃতীয় 3-এর সাথে 100 গুণ, এখানে 10 গুণ করে বাড়ছে বা কমছে, সেটা এখানে বলা হয়েছে, কিন্তু 3ই রয়ে গেছে। এখন এই বিষয়টা ক্লিয়ার হলাম। এরপরে আসি দেশীয় সংখ্যা পঠন নীতি। মানে মনে করো এই যে আমরা যে এখানে পড়লাম 333, আবার এখানে যদি আমি আগে একটা 4 বসাই দিই, তাহলে আমরা এটা কি পড়বো? 4333। তাহলে এখন দেখো এটাকে আমরা 4কে আমরা হাজার বলছি, এই 3কে আমরা শত বলছি, কিন্তু আবার এই 3কে আমরা অন্যভাবে পড়ছি। তাহলে এইভাবে এটা আমরা কতক্ষণ যাবত পড়তে থাকবো? বা এর আগে যদি আরও সংখ্যা থাকে, 4-এর আগে যদি আরও সংখ্যা থাকে, তাহলে আমরা এটা কীভাবে পড়বো? সেটার জন্য আমরা এখানে দেশীয় রীতিটা ব্যবহার করছি। দেশীয় রীতিতে তোমার এখানে আছে, তোমার ডান দিক থেকে পড়বা। এখানে আছে এককের স্থানে এই যে 3, এককের স্থানে প্রথম, দশকের স্থানে দ্বিতীয়, আর তৃতীয় স্থানে আছে শতক। অর্থাৎ প্রথম 2টা সংখ্যা, ডান দিক থেকে 2টা সংখ্যাকে আমরা স্বাভাবিকভাবে পড়ব। তৃতীয় সংখ্যাকে আমরা শত ধরবো, যেরকম এখানে আমরা 333 ধরছি, 333 সংক্ষেপে 333। আবার তারপরে আছে এখানে চতুর্থ স্থানে কি আছে? 4। তাহলে এখানে আমরা 4কে আমরা ধরবো হাজার, এই জন্যই 4-এর এই চতুর্থ স্থানে 4 আসছে, এই জন্য এটাকে আমরা হাজার ধরবো, 4333। এখন দেখো 4,000-4-এর আগে যদি আমরা একটা 5 বসাই দিই, তাহলে এখন দেখো এখানে 4 আছে, তার আগে 5 আছে। এখন আমরা এই দুটোকে আমরা এখানে 5কে অন্যভাবে ধরবো, এটাকে আমরা এই যে এখানে খেয়াল করো, এখানে পঞ্চম স্থানে আছে অযুত। এখন অযুতকে আবার অযুত বলা হয় না,
অজুত পড়া হয় না, অজুতকে হাজারের ভিতরে ধরা হয়। এই জন্য এই যে দেখো পঞ্চম আর চতুর্থ স্থানে অজুত হাজার আছে, আর এটাকে আমরা এই হাজার পড়বো। একই ঘরে আছে না, একই ঘরে বলতে বোঝাইছে আমরা হাজার পড়বো, একই নাম পড়বো। অর্থাৎ এখানে আছে লেখা আছে 54,333। এরপরে দেখো এই 54-র আগে যদি আরও সংখ্যা দিই তাহলে আমাদের ষষ্ঠ সংখ্যাটা কি হবে, লক্ষ হবে। এর আগে সপ্তম সংখ্যাতে নিযুত গুনতে হবে। তাহলে নিযুত গুনতে হবে, নিযুত কিন্তু আমরা পড়বো না, আমরা পড়বো নিযুত আর লক্ষ। 6 আর সপ্তম স্থানগুলোকে আমরা পড়বো লক্ষ হিসেবে। এর পরে যে সংখ্যাগুলো আসবে সেগুলোকে আমরা কোটি ধরবো। এটা হলো আমাদের দেশীয় রীতি। এই যে এখানে আমাদের লেখাই আছে এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যার বিশেষ নাম রয়েছে, যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোর যথাক্রমে 100, 200, 300, যেরকম আমাদের এখানে 300 পড়া হয়েছে, ইত্যাদি পড়া হয়। হাজার ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়া হয়। মানে এখানে আমরা যে 4000 পড়েছিলাম, 4ই তো পড়েছিলাম, তারপরে 1000 বলছি, তো 4000 পড়েছিলাম। একই রকমভাবে পড়া হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অজুতের ঘরের অঙ্ককে অজুত হিসেবে পড়া হয়, যেরকম আমরা এখানে 5কে কিন্তু 5 অজুত বলিনি, আমরা 54 অজুত বলছি, অর্থাৎ দুটোকে একসাথে মিলেই বলছি, 54,000 বলছি, 54 অজুত না, 54,000 বলছি। অজুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। অর্থাৎ এই দুটো 54,000 পড়ছি সেটা এখানে বলা হয়েছে। যেমন অজুতের ঘরে 7, আমাদের এখানে 5 আছে, এবং হাজারের ঘরে 5 থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়া হবে। তেমনি আমাদের এখানে আছে 5, অজুতের ঘরে আছে 5, হাজারের ঘরে আছে 4, আর এই দুটা মিলে আমরা পড়ছি 54,000। এখানে সেটাই বলা হয়। এখন তম সংখ্যা 9, 0 থেকে 9 পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা, 9 না? এখানে সেটাই বলছে যে এটা একটা অঙ্ক নিয়ে গঠিত, এই জন্য বলছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। তাহলে অঙ্কপাতন যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। মানে যদি 9 সবগুলো থাকে অঙ্কে তাহলে সেটা সবচেয়ে বড় হবে। তার মানে যদি 7 অঙ্কের অর্থাৎ 7টা অঙ্ক মিলে যদি একটা বৃহত্তম সংখ্যা গঠিত হয় তাহলে সেখানে সর্বোচ্চ 9 থাকতে পারে, 7টা 9 থাকতে পারে, সেটা এখানে বলছে। আর ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা 0, তার মানে সবচেয়ে ছোট সংখ্যা 0, তার মানে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে সর্বডানে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর সার্থক ক্ষুদ্রতম অঙ্ক ডানে পরপর 6টি 0 হলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। এখন দেখো সংখ্যা, এখন যদি আমরা 7টায় 0 বসাই তাহলে কিন্তু আমাদের ওটা কোনো শূন্যর মান ধরা হবে, ওটা কিন্তু অন্য কোনো মান ধরা হবে না। এই জন্য এর আগে সবার বাম দিকে একটা 1 লিখতে হবে, আর বাকিগুলো 0 লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, আমাদের আন্তর্জাতিকভাবে ওটাই বলতে হবে। তাহলে এখন লেখা আছে মিলিয়নের ঘরে সর্বডান, মানে সবচেয়ে ডানের দিকে, এই যে একক স্থানে 1-এর স্থানীয় মান 1 মিলিয়ন। মিলিয়নের ঘরে এই যে এই মিলিয়ন ঘর কোনটা, এইটা মিলিয়নের ঘরে একক স্থান সবচেয়ে ডানের দিকে, এই ডানের দিকে এটা হলো 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। আমরা এই যে পড়ছিলাম না, এই যে দেখো নিযুত, লক্ষের পরে নিযুত, তা আমরা এই দুটোকে মিলে একটা লক্ষ, আমরা এই দুটোকে মিলে লক্ষ পড়ছিলাম, কিন্তু এখানে পড়া হবে 1 মিলিয়ন। অর্থাৎ এ ঘরে 1-এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। মানে আমাদের এখানে যদি নিযুতের ঘরে 1 আর এখানে যদি লক্ষের ঘরে যদি 0 ধরা হয় তাহলে আমরা এটা দেশীয় রীতিতে পড়েছিলাম নিযুত আর লক্ষ একইভাবে পড়তে হবে। তাহলে আমরা পড়েছিলাম দেশীয় রীতিতে আমরা পড়বো 10 লক্ষ, আর এখানে আমরা পড়বো, আর আন্তর্জাতিক রীতিতে আমরা পড়বো 1 মিলিয়ন, যেটা আন্তর্জাতিক রীতিতে মিলিয়নের ঘরে আছে। এখানে আবার বিলিয়নের ক্ষেত্রেও একই রকম। তাই এখানে সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান 100 কোটি। এটা মনে রাখবা। এখন দেখো যদি 6 নম্বরে দেখো
5 মিলিয়ন, 6 ক 5 মিলিয়নে কত লক্ষ? তাহলে দেখো 1 মিলিয়নে যদি 10 লক্ষ হয় তাহলে 5 মিলিয়নে কত? 5 মিলিয়নে বেশি হবে, তাহলে 5 গুণ 10 লক্ষ অর্থাৎ 50 লক্ষ। আবার খ নম্বরে আছে 500 কোটিতে কত বিলিয়ন? 1 বিলিয়ন সমান 100 কোটি, অর্থাৎ 100 কোটি সমান 1 বিলিয়ন। তাহলে 100 কোটিতে সমান 1 বিলিয়ন, তাহলে 1 কোটিতে কত বিলিয়ন হবে? কম হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে 1 ভাগ 100 বিলিয়ন, তাহলে 500 কোটি। 1 কোটিতে যদি এত বিলিয়ন 1 ভাগ 100 বিলিয়ন হয় তাহলে 500 কোটিতে বেশি হবে, তাহলে 5 গুণ 500 গুণ 1 ভাগ 100, 1 ভাগ 100। আর এখানে দেখো 100 কাটা যাবে, 500 কাটা যাবে, এখানে থাকবে 5 আর 1 গুণ করলে হবে 5, অর্থাৎ